জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি একথা বলেন। এ সময় তিনি বিগত নির্বাচনগুলোর অস্বচ্ছতা, বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি নিয়েও কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে দুবাইয়ে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সামিটে অংশ নেন তিনি। বিভিন্ন প্রশ্নের মধ্যে উঠে আসে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। So that they can take control of the country from her. Because it's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system. A series of things. So the people rebelled against it, and that's how it happened. So our first job is to make sure the law and order is established. And the next job is to rebuild the economy. Build the society, build the institutions which are completely failed. চলতি বছরের ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। We have created 15 different reforms commission on law and order, police administration, and question of constitutional reform, question of election procedure reforms, and so on. So we have 15 of them. They are reporting back with suggestions, their recommendations, what needs to be done. So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে সহ সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। কমিশনের সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। 15 ফেব্রুয়ারি থেকে কমিশন কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ হতে 6 মাস। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। তিনি দলের পক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনেরও প্রস্তাব দেন। জামায়াত 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করল আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামাত ইসলামী। সকালে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার শেষই হবে নির্বাচন, আর জামাত জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন চায় সে কথাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। পাশাপাশি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কথা বলেন দলের নিবন্ধন নিয়েও। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, সেটা পূর্ণবহলের দাবি তারা জানিয়েছেন বলে উল্লেখ করেন। আরপিওতে 91-এর এ 91-এর এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল। যেখানে আমরা বলেছি
যে এটাকে পুনর্বহাল করতে হবে। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের দলটি সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালের 2 ডিসেম্বর। সেই সময় দলটির নিবন্ধন বাঁচাতে দলটি গণতন্ত্রের সংশোধন এনে জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আবু সদপু, মাই টিভি, ঢাকা। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না তারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান মির্জা ফখরুল। এস এম আরিফের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে সত্য উঠে এসেছে। এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই, যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আর সংখ্যানুপাতিক নির্বাচন কোনোটিরই পক্ষে নয় তার দল। এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা গেলে গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এখানে যে ব্রুটালিটি হয়েছে, জেনোসাইড হয়েছে, যে মার্ডার হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিজমের নিকৃষ্টতম ফ্যাসিজম যে এস্টাবলিশ করেছে, আমরা এই শেখ হাসিনার এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আমরা উত্তর প্রত্যাশা করে যাব। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষায় রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার। তবে তাদের প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে অনলাইন অ্যাপ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 14টি দেশের নাগরিকরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। তিনি জানান, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের যে ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা
সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই। বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই রিপোর্ট ট্রাইব্যুনালের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে জানান তিনি। সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। দর্শকের পর্যায়ে রয়েছে বাই টিভি বিশেষ। বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসকে বরণ করে নিতে আগের দিন থেকে প্রস্তুত রাজধানীর উৎসবপ্রেমী মানুষ। আর তাই বসন্ত ও ভালোবাসার যুগপথ এই উদযাপন ঘিরে বাসন্তী সাজে ফুলের মেলায় ভিড় জমিয়েছেন নগরীর তরুণ তরুণীরা, যারা ফাগুনের রং সব মর্মে লাগিয়ে ভালোবাসার সৌরভ ছড়াতে চান প্রতিটি প্রাণে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ভালোবাসা দিবস আর বসন্ত বরণে প্রস্তুত এখন রাজধানীবাসী। এবারও দুটি উৎসব উদযাপন করা হবে একই দিনে। নিজেকে সাজাতে পোশাক ও ফুলের দোকানে ভিড় করছেন উৎসবপ্রিয় বাঙালি। তারা বলছেন, বিশেষ দিনে নিজেকে রাঙাতে কার না ভালো লাগে। ভালোবাসা দিবসের জন্য আমাদের স্পেশাল সাজ রয়েছে, আর বসন্তটা খুব ভালো অনুভূতি, মানে উপভোগ করছি। তো ভালোবাসা দিবস আর বসন্ত দিবস দুইটা মিলে আসলে আমরা খুবই এক্সাইটেড। আর প্রিয় থেকে প্রিয়তম সবার অপেক্ষা ভালোবাসার উৎসবে ফাগুনের রঙিন দিনকে বরণ করে নিতে ফুল নিতে আসেন কেউ কেউ। ভালোবাসা দিবস আর পয়লা ফাগুন একসাথে পড়ছে, হ্যাঁ, সেই জন্যই আসলে আমরা মোটামুটি আজকে বিকালবেলায় বই মেলার দিকে আসলে এই কারণেই আসা। শাহবাগ ফুলের একটা বাগান যাকে বলে, তো ফুলের বাগানে যদি না যাই সেটা তো পয়লা ফাল্গুন পালন করাই হবে না। এদিকে এই দুই উৎসব মিলে ফুল বেচাকেনা বেশ জমজমাট বলে জানান ফুল ব্যবসায়ীরা। দুই দিনে হলে আমাদের প্রোগ্রামটা আরো ভালো হয়, আনন্দমুখর পরিবেশটা আবার বেশি সৃষ্টি হয়। আশাবাদী যে আমাদের বেচাকেনা যে গত বছর দিনগুলো গেছে ওর থেকে এবার আরো ভালো হবে। তবে ফুল প্রেমীরা জানান, কয়েকদিন আগেও ফুলের দাম এতটা ছিল না, কিন্তু ভালোবাসা আর ফাগুন ঘিরে বেড়ে গেছে ফুলের দাম। একই দিনে পয়লা ফাগুন এবং ভ্যালেন্টাইন্স ডের জন্য নিজেকে প্রস্তুত করছি। গতবারের তুলনায় এইবারে একটু ফুলের দাম বেশি, কিন্তু তারপরেও ভালোবাসা দিবস বলে কথা, বসন্ত তার সাথে আমাদের তো ফুল কিনতেই হবে, উপভোগ করতেই হবে। জোটে যদি একটি পয়সা খাদ্য কিনে নিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে ফুল কিনে নিও হে অনুরাগী। আর তাই দাম যাই হোক, কবির আহ্বানে যেন ছুটে যাই বসন্ত বিলাসী মন। বাসন্তী হাওয়া লেগেছে শহরি কেনাকাটায়, ফুলের রঙে পোশাকেও ফুটেছে ভালোবাসার সব রং। সব শ্রেণী পেশা, বয়স, ধর্ম, বর্ণ যেন মিলতে প্রস্তুত একই উৎসবের মোহনায়। আর তাই সবাই বলছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সারা বছরেই ভালোবাসার সৌরভ ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাত পোহালেই পহেলা ফাল্গুন, এর আগেই বইমেলায় বসন্তের আমেজ শুরু হয়ে গেছে। পরনে বাসন্তী রঙের শাড়ি, খোপায় হলুদ গাঁদার মালা, এক হাতে বই, অন্য হাতে প্রিয় মানুষের হাত। শীতের শেষ প্রহরে এমন সাজে সেজেছে পুরো বইমেলা। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। প্রকৃতিতে কড়া নাড়ছে ফাল্গুন, অমর একুশে বইমেলাও যেন বসন্তের অপেক্ষায়। পরনে বাসন্তী রঙের শাড়ি, খোপায় হলুদ গাঁদার মালা, নারী পুরুষের পোশাক ও সাজসজ্জায় বাঙালিয়ানার আবহ। শীতের শেষ প্রহরে এ যেন বসন্তের আমেজ। 2019 সাল থেকে বাংলা পঞ্জিকায় পরিবর্তন আনা হয়েছে, তাতে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস পড়েছে একই দিনে। অনেকের মাঝে রয়ে গেছে পুরনো আমেজ, আবার বসন্তকে স্বাগত জানান কেউ কেউ।
আমাদের এতদিনের অভ্যাস 13 তারিখে যে পহেলা ফাল্গুন বা বসন্ত উদযাপন করার যে অভ্যাসটা আমরা নিজেরাও সে কারণে অবশ্য বাসন্তী শাড়ি পরেছি। একই দিনে পড়ে গেছে তো ভ্যালেন্টাইন ডে আর বসন্ত, তো মানুষ এখন আলাদা আলাদাভাবেই পড়তে পছন্দ করে বেশি। আমাদের মতো সবাই শাড়ি টাড়ি পরে আসছে দেখতে পাচ্ছি, তো এসে খুব ভালো লাগতেছে। ছুটি কিংবা কোনো দিবস নয়, তবুও মেলায় ক্রেতা দর্শনার্থীদের সরব উপস্থিতি, যা প্রকাশকদের মাঝে আশার সঞ্চার করছে। এখন পর্যন্ত যা আছে আমরা মনে করতেছি সামনে আগামী শুক্র শনিবার আছে, আগামী 21 তারিখ আছে, আশা করি এই কদিন থেকে সামনে আরও বিক্রি ভালো হবে। শুক্রবার পরে গেছে সরকারি ছুটি, এই হিসাবে আমাদের এক্সপেকটেশনটাও বেশি যে আমরা পাঠক পাবো। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস, তার উপর সাপ্তাহিক ছুটির দিন, সব মিলিয়ে শুক্রবার ভালো বিক্রির প্রত্যাশা করছেন স্টল মালিকরা। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দুই দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক সম্প্রসারণ করবে বলে আশা প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে 10 লাখেরও বেশি বাংলাদেশিকে স্বাগত জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। যে জাতি অতীত ঐতিহ্যকে যত বেশি ধারণ ও স্মরণ করবে সে জাতি ততই এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অমর 21 গ্রন্থমেলা পরিদর্শনে এসে একথা জানান জামায়াতের আমির। তিনি জানান, ফেব্রুয়ারির এই আমেজে বাংলাদেশের মানুষ অতীতকে স্মরণ করে। শান্তি শৃঙ্খলভাবে বইমেলার বাকি সময় যেন অতিবাহিত হয় সে প্রত্যাশা করেন জামায়াতের আমির। যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে, সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তা আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলো সংগ্রহ করতে পারেন এবং জাতির মধ্যে বই কিনা, বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন। সবাইকে অসংখ্য। শুক্রবার বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ আসর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা অংশগ্রহণ করছেন। সার্বিক নিরাপত্তায় ময়দান জুড়ে 16টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ প্রায় 7,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অধীনে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা অংশগ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী শুক্রবার বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হবার কথা থাকলেও আজই বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে সকাল 10টা থেকে ময়দানে খিত্তায় তালিম হয়। বিদেশি সাথীদের আলাদা আলাদা ভাষায় তালিম দেওয়া হয়। বাদ জোহর ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন বাংলাদেশি মাওলানা মোশাররফ হোসেন। বিশ্ব ইজতেমায় সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী থেকে সবাই আমরা একত্রিত হই। এখানে দাওয়াতের হালত শোনা হয় যে নবীওয়ালা মেহনত, সেই মেহনত নিয়েই এরকম সেই মেহনত জোবারা এরকম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই এরকম জিন্দে করছেন। সেই মেহনত, সেই উদ্দেশ্যই এখন পর্যন্ত এই ইজতেমা, বিশ্ব ইজতেমা চলতেছে। জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে পাওয়া যাবে এই বিষয়ে কিছু ঈমান আমল শেখার জন্য, চেষ্টা করার জন্য আসি। নবীদের সমস্ত নবীদের এটাই কাজ ছিল, তারা এসে এই কাজটা করছেন, মানুষকে বুঝাইছেন, আল্লাহ তাআলার সঙ্গে মানুষ সম্পর্ক করে দিয়েছেন, দিলের উপর মেহনত করছেন। তারা এখন আল্লাহকে চিনছেন, নবীর তরিকে চলছে, তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছে বলে আখিরাতে কামিয়াব হয়ে গেছে। আগামীকাল জুমার নামাজের ইমামতি করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল মসজিদের শুরা সদস্য ওয়াসিফুল ইসলাম। এদিকে সকালে ইজতেমার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, ময়দান জুড়ে নিরাপত্তায় 16টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, ড্রোন ও সাদা পোশাকে প্রায় 7,000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। একটি নিরাপত্তার চাদরের মাধ্যমে এই দেশের মানুষের, ধর্মপ্রাণ মানুষের যে ইজতেমাটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা। একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহ রাস্তায় পাচ্ছি, মানে কি 49 কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসতেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ।
শিক্ষা ও ভ্রমণ ভিসায় যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের প্রত্যেকের বৈধ কাগজ ও তথ্য প্রমাণ সাথে রেখে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। এই সংকটে প্রত্যেক বাংলাদেশি প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। সেই সাথে অবৈধ অভিবাসীদের বৈধতার আবেদন করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। স্বপ্নের দেশ আমেরিকা। দীর্ঘ সাধনা চেষ্টার পর আমেরিকায় এলেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের ফলে গ্রেফতার, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে অভিবাসী প্রত্যাশী বাংলাদেশিরা। বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের সহযোগিতায় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশ সোসাইটি ইনকের আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ সোসাইটির শীর্ষ নেতৃবৃন্দ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। আলোচনায় উঠে আসে প্রবাসীদের কল্যাণে নানা পরামর্শ। বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সোসাইটি। শিক্ষা ও ভ্রমণ বিষয়ে আসা বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সতর্কতার আহ্বান জানানো হয়। অপরাধ কোনো কাজের সাথে জড়িত হবেন না এবং কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। কারোর জন্য আপনি যদি ক্ষতি করার চেষ্টা করেন, এটা আমাদের কমিটির জন্য ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের আইনি বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থেকে বৈধতার জন্য আবেদনের পরামর্শ দেন আইনজীবীরা। আপনি যদি কোনো ল এনফোর্সমেন্টকে কোনো ধরনের কোনো ভুল তথ্য দেন, এই ভুল তথ্য দেওয়ার কারণে আপনি ডিপোর্ট হতে পারেন। এই ব্যাপারে আপনাদের যদি কোনো সাহায্যের দরকার হয়, আপনারা লিগ্যাল নেটওয়ার্কে আসেন। ফ্রি কনসালটেশন। আমাদের এখানে 14 জন আমেরিকান অ্যাটর্নি কাজ করে, তারা 1 পয়সাও চার্জ করবে না আপনাকে। ইমিগ্রেশন লয়ারদেরকে নিয়ে এবং প্রবাসী বাংলাদেশ সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা হেল্প করে যাব। বৈধ ও অবৈধ অভিবাসীদের বাইরে চলাচলের জন্য পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছেন। সবসময় বাড়ি থেকে বের হইতে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ডকুমেন্ট আনডকুমেন্টেড। সবাইকেই বলবো তাদের আইডেন্টিফিকেশন রাখতে। সংকটকালে বাঙালি কমিউনিটির পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশ সোসাইটি এবং প্রবাসী সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব, একজন অপরকে সাহায্য সহযোগিতা করব। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গতকাল সন্ধ্যায় বাহরাইনে একটি ভয়াবহ ভবন ধসে 2 জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে একটি রেস্তোরাঁ ও বাণিজ্যিক দোকান সম্বলিত ভবনে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী শ্যামল চন্দ্র শীল এবং অন্যজন বাহরাইনের নাগরিক আলী আবদুল্লাহ আলী আল হামিদ। উদ্ধারকারী দল এখনও জীবিতদের খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আহতদের সকলেই বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া নিহতদের মরদেহ দেশে পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস।